ভার্জিন লুক পর্ব ২। সেদিনের শুটিং স্পটে গেল না অরিত্রিকা। মেকআপ রুম থেকেই চেঞ্জ করে কাউকে কিছু না বলে পা বাড়াল বাড়ির দিকে। কিছুই বুঝতে পারছিল না কিভাবে তিয়াশার হাত থেকে বাঁচাবে সুদীপ্তকে। তাকে বাঁচানো যে তার একমাত্র কর্তব্য। সে তাই নিজের প্রাইভেট কারে বসে বাড়ি এসে পৌঁছল নানা কথা চিন্তা করে। বাড়িতে ঢুকেই সোফায় বসে পড়ল সে। তার জানি কেমন জ্ঞানশূন্য লাগছে নিজেকে। তার জন্যে কারো এত বড় ক্ষতি হয়ে যাবে জীবনেও ভাবেনি সে। সুদীপ্ত এবং তার পুরনো ছবিগুলো মন দিয়ে খুঁটিয়ে দেখছিল সে। মনে পড়ছিল একের পর এক পুরনো স্মৃতিগুলো। তার এখনও মনে আছে প্রতিটা ফটোশ্যুটের আগে সুদীপ্ত নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দিত তাকে। তার আজও মনে পড়ে তার প্রায় দিনই যখন রান্না করা হয়ে উঠত না, সুদীপ্ত নিজে তার জন্য রান্না করে তাকে খাইয়েও দিত মাঝে মাঝে। আজও তার মনে পড়ে তার সেই পিরিয়ডের দিনগুলোর কথা। অসম্ভব যন্ত্রণায় সে যখন ছটফট করত, সুদীপ্তই তখন তার জন্যে গরম জল করে হট ওয়াটার ব্যাগে করে শেক করে দিত তাকে। তাকে কোনো কাজ করতে দিত না সারাদিন। সে সুদীপ্তর দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবত, কোনো ছেলে এতটা ভালো কি করে বাঁচতে পারে? আমার বাবাকে তো দেখতাম মায়ের গায়ে হাত না তুলে কথাই বলত না। আসলে সুদীপ্ত অরিত্রিকার জীবনে আশীর্বাদের মতো ছিল। অরিত্রিকার আজও মনে পড়ে কেন সে লিভ ইনে গিয়েছিল সুদীপ্তর সাথে। অরিত্রিকার মা তখন সদ্য সদ্য মারা গিয়েছেন। অরিত্রিকার বাবা সুজয়নাথ বাবু তার কিছুদিন পরেই বাড়িতে নিয়ে আসেন তার ১৮ বছর বয়স্ক মডেল রক্ষিতা সর্বাণীকে। নিজের চোখের সামনে নিজের বাবার এহেন নোংরামো মেনে নিতে পারছিল না অরিত্রিকা। দম বন্ধ হয়ে আসছিল তার প্রতিটা মুহূর্ত। এরকমই একদিনে অরিত্রিকা আত্মহত্যার পথে পা বাড়িয়েছিল। ঠিক করেছিল আজই শেষ করে দেবে সব। স্টেশনে গিয়ে বসেছিল অনেকক্ষণ। ট্রেনের সামনে ঝাঁপ দেওয়া ছাড়া আর কী বা করার আছে তার। সে ঝাঁপ দিতেও যাচ্ছিল, হঠাৎ তার পার্সে রাখা ফোনটা বেজে উঠতেই সম্বিত ফিরে পায় সে। সুদীপ্তর ফোন। সেদিন তাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল মৃত্যুর হাত থেকে। অরিত্রিকা পারেনি আর থাকতে। বেরিয়ে আসে সেই স্টেশন থেকে। সুদীপ্তর ফ্ল্যাটে এসে উপস্থিত হয় রাত ১২টার সময়। সুদীপ্ত ফেরায়নি তাকে। বুকে টেনে নিয়েছিল সেদিন। সুদীপ্ত কোনোদিন এক ফোঁটা জলও আসতে দেয়নি তার চোখে। প্রতিবার অডিশন দিয়ে যখন সিলেক্ট না হয়ে বাড়ি ফিরত সে, সুদীপ্ত তার হাতে হাত রেখে সাহস জুগিয়ে বলত, তুমি ঠিক পারবে। সুদীপ্তর এইটুকু কথাই তাকে ভরসা জুগিয়ে চলেছিল বহু বছর। কিন্তু এতবার অডিশন দিয়ে ধৈর্যের বাঁধ ভেঙেছিল তার। প্রতিবার সে দেখত তার থেকে কম যোগ্য কেউ চান্স পেয়ে যাচ্ছে শরীরের মূল্যে। সে আর তাই কোনো কিছু না ভেবেই সেদিন রাজি হয়ে গিয়েছিল প্রযোজকটির সাথে হোটেলে যেতে। আর সেই দিনটার জন্যে আজও সে ক্ষমা করতে পারেনি নিজেকে। সুদীপ্তকে সে তারপরেই হারায় চিরতরে। পুরনো স্মৃতি মনে করতে করতে সোফাতেই ঘুমিয়ে পড়ল সে। হঠাৎ বেজে উঠল মোবাইল। তার ডিরেক্টর নীল ফোন করেছে তাকে। একরাশ বিরক্তি নিয়েই সে রিসিভ করল ফোনটা। আজ তার আর কারো সাথে ভালো লাগছে না কথা বলতে। নীলের ফোন ধরে একরাশ বিরক্তি নিয়ে এসে বলল, হ্যাঁ বলো। ওপাশ থেকে নীল ধরা গলায় বলল, তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে? অরিত্রিকা খুব ভালো করেই জানে বিপত্নিক নীল তাকে বড় বেশি পছন্দ করে। আর সেই পছন্দ সহকর্মী এবং বন্ধুর চেয়ে অনেকটাই বেশি। কিন্তু তার স্ত্রীর আত্মহত্যার কারণ হিসেবে নীলের নাম শোনায় সে নীলের মধ্যে দেখতে পায় তার বাবার ছবি। আর তাই নীলকে একেবারে পছন্দ করে না সে। তাই নীলের প্রশ্নের উত্তরে সে ভদ্রতার সাথেই জানাল, আজ সম্ভব নয় তো। নীল একইভাবে বলল, আসলে সুদীপ্তর ব্যাপারেই ছিল। তোমার সমস্যা থাকলে আমি তোমার বাড়ি যাচ্ছি। সুদীপ্তর ব্যাপারে শুনে অরিত্রিকা বাড়িতেই ডাকল তাকে। যথাসময় তার বাড়িতে উপস্থিত হল নীল। অরিত্রিকা বসতে দিল। নীল তার দিকে তাকিয়ে বলল, অরিত্রিকা, আজকে সুপর্ণা আমাকে সুদীপ্তর বিয়ের ছবি দেখিয়ে বলল তোমার শুটিংয়ে না আসার কারণ। তোমার ওপর একটু রাগও হয়েছিল। একইভাবে রাগ হয়েছিল সুদীপ্তর ওপরেও। কারণ আমার সিনেমাটা বহুকাল ধরেই ঝুলছে। আমি যেহেতু সুদীপ্তকে একটা সময় ব্যক্তিগতভাবে চিনতাম, তাই ওকে মেসেজ করে রিকোয়েস্ট করতে চেয়েছিলাম ও যেন তোমায় ব্লক করে। আর তাই ওর প্রোফাইল অন করতেই আমি তিয়াশার ছবি দেখিন। অরিত্রিকা, তোমার মনে আছে আমি তোমায় বলেছিলাম কেন আমার স্ত্রী আত্মহত্যা করেছিল? অরিত্রিকা ঘাড় নাড়িয়ে বলল, না, সেটা আমায় বলনি। নীল চোখটা রুমালে মুছে নিয়ে বলল, এই তিয়াশার জন্যে। ওর বেস্ট ফ্রেন্ড অনুপ্রিয়াকে বিয়ে করেছিলাম আমি। আমাদের ১২ বছরের সম্পর্কের পর পরিণতি পেয়েছিল আমাদের দুজনের সম্মতিতে। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম পাগলের মতো। আমার সবকটা শুটিং স্পটে উপস্থিত থাকত অনু। ও যে আমার জীবনের চরম ইন্সপিরেশন ছিল। একদিন অনুপ্রিয়াই আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল তিয়াশার সাথে।
বলেছিল তিয়াশা ওর বন্ধু নয়, ওর বোন। শুনে খুশি হয়েছিলাম। জানো, অরিত্রিকাকে অনুকে কেউ ভালোবাসলে আমার খুব ভালো লাগত। আর তাই মাঝে মাঝে তিয়াশার সাথে ফর্মাল হাই হ্যালো হতো আমার। একদিন আমার এক শুটিং স্পটের বাইরে তিয়াশার সাথে দেখা হয় আমার। ওর গাড়ি খারাপ হয়েছিল লং ড্রাইভে এসে। আমি ওকে ওর বাড়ি অবধি লিফট দিই। ও ওর বাড়িতে এসে তাই বসতে বলেছিল আমাকে। ফর্মালিটির জন্যে সেটাও করি। তিয়াশা চলে যায় ঘরের ভেতর। এক অদ্ভুত ধরনের খোলামেলা ড্রেস পরে সে এসেছিল আমার সামনে। তার আকার ইঙ্গিত আমার ঠিক সুবিধের ঠেকেনি। সে আমার পাশে এসে বসে। তার অতি স্বল্প পোশাক আমার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমি তাই তার দেওয়া কোল্ড ড্রিঙ্কসটা খেয়েই তার বাড়ি থেকে বেরোতে চেয়েছিলাম। কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পরেই মাথা ঘুরে গেল। তারপর কি হয়েছিল আমার মনে নেই। অনেকক্ষণ পরে ঘুম ভাঙে আমার। বাড়ি ফিরে আসি আমি। শরীরটা কেমন জানি একটু ক্লান্ত লাগছিল। বাড়ি ফেরার পর অনুপ্রিয়াকে শরীর ক্লান্ত লাগার কথা জানালে ও কড়া করে চা বানিয়ে আনে আমার জন্যে। কিন্তু তাও ক্লান্তি কাটে না। আমি সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে তিয়াশা আমায় নিজে ফোন করে জানায় সব কথা। বলেছিল ও যখন ডাকবে তখন না গেলে ও আগের দিনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে। অনুপ্রিয়াকে কিছু বলতে পারিনি সাহস করে। প্রতিদিনই তাই ওর সাথে অনিচ্ছাকৃত ডেট শেয়ার করতে হতো আমার। নিজের উপর ঘৃণা জন্মাচ্ছিল। তাই সেদিন শুটিংয়ের নাম করে যাইনি। ভেবেছিলাম আমার কোনো দোষ নেই, তাহলে আমি কেন সহ্য করব। বাড়িতে এসে দেখি আমার অনুপ্রিয়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে চিরশান্তির ঘুমে। সুসাইড নোটেও লিখে রেখে যায় তিয়াশার সাথে আমার অবৈধ সম্পর্কই নাকি ওর মৃত্যুর জন্যে দায়ী। কাছের দুজনের থেকে আঘাত সহ্য করতে পারিনি আমার অনু। তিয়াশার বাবা তার মেয়েকে বাঁচিয়ে নেন। জেল হয় আমার। অতি কষ্টে নিজের কেরিয়ার বাঁচিয়েছিলাম সেদিন। বিনা দোষে সব হারালাম সেদিন আমি। সুদীপ্ত সেদিন ভুল বুঝেছিল আমায়। কারণ অনুপ্রিয়ার খুড়তুতো ভাই সুদীপ্ত। তিয়াশাকেও চিনত না, কিন্তু আমায় চিনত খুব ভালো করে। কান্নায় ভেঙে পড়ল নীল। তিয়াশার সত্যি শুনে হতভম্ব অরিত্রিকাও। সে বুঝতে পারছিল না কেউ এতটা নিচে কিভাবে নামতে পারে, কিভাবেই বা কেউ নিজের বেস্ট ফ্রেন্ডের ঘর ভাঙতে পারে। অরিত্রিকা স্তম্ভিত হয়ে গেল। নীল তাকে বিদায় জানিয়ে চলে এলো। নীলের চলে আসার পর অরিত্রিকার পাপবোধ বেড়ে গেল আরও কয়েক গুণ। আজ তার কেরিয়ার মনে হচ্ছে গলার ফাঁসির মতো। সব ছেড়ে দিয়ে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করছে তার। আজ তার ভীষণভাবে সুদীপ্তকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। তার বুকে মুখ লুকিয়ে পাগলের মতো কাঁদতে ইচ্ছে করছে। সুদীপ্তকে আজ তার বড় প্রয়োজন মানসিকভাবে।